হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের অঙ্ক, রিজনিং এবং জিকে সম্বন্ধিত একটা কম্বাইন্ড ভিডিও হতে চলেছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। অঙ্কতে কোন চ্যাপ্টার রয়েছে, এটা আমাদের অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আমি করাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি, তারপরে আসবে রিজনিং এবং তারপরে জিকে। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, 1 নম্বরে কি আছে যে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, তাহলে সুরেশ ও সঞ্জয়ের অনুপাত কত? খুব ভালো করে অঙ্কটা যদি দেখি, দেখো প্রথমে লেখা আছে সঞ্জয় এবং সুরেশ, তাই তো? তাহলে আমরা একটু লিখি, সঞ্জয় এবং সুরেশ দুজনের কথা বলা আছে, আর দুজনের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, তার মানে সুরেশ যদি এক্স হয় তাহলে সঞ্জয় বলতে পারি এক্স প্লাস 30। ঠিক আছে। আচ্ছা, সুরেশ ও সঞ্জয় ওজনের অনুপাত চেয়েছে আগে। এবার এখানে সুরেশ ও সঞ্জয়ের মোট ওজন 120, এখানে যদি টোটাল করি পুরোটাকে, কত হয়ে যাবে? এক্স আর এক্সে যোগ দিলে 2x প্লাস 30 ইজিক্যাল টু 120 কেজি। আচ্ছা, 30টা ওইদিকে যাবে, কত হয়ে যাবে? 30টা ওইদিকে গিয়ে 90 বিয়োগ হয়ে, কারণ প্লাস সমানের ওইদিকে গিয়ে মাইনাস হয়। ঠিক আছে, এখানে কে পড়ে থাকলো 2x, তাহলে এক্স সমান সমান কি হয়ে যাবে? 90 কাটাকাটি 45 কেজি। এক্স সমান সমান 45 কেজি। এবার চেয়েছে সুরেশ ও সঞ্জয়ের ওজন। এইখানে একটু জিনিসটা দেখবে, মিস্টেকটা কোথায় হবে। দেখো, আমরা এখানে লিখেছি প্রথমে সঞ্জয় এবং সুরেশ। কেন লিখেছি? যেরকম ভাবে প্রথমে স্টার্টিংটা হয়েছে কিন্তু উত্তরটা চেয়েছে সুরেশ ও সঞ্জয়, নাকি সঞ্জয় ও সুরেশ। এই জিনিসগুলো কিন্তু এক্সামিনাররা আমাদের সঙ্গে খুব বাজে রকমের একটা ট্রিক্স খেলে, যে শুরু করবে একরকম ভাবে আর চাইবে ঠিক তার অপোজিট ভাবে। তো যেটা শুরু হয়েছে সেটাই চাইছে কিনা কিন্তু আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এবার বলেছে সুরেশ ও সঞ্জয়ের ওজন, তাহলে সুরেশের ওজন কত? এক্স ধরেছি, এক্স মানে হয়ে যাবে 45। আচ্ছা, আর সঞ্জয়ের ওজন এক্স প্লাস 30। এক্স যদি 45 হয়, তার সঙ্গে আরো 30 যোগ করে দিলে সঞ্জয় পেয়ে যাব, তাহলে কত হয়ে যাবে? 75। এবার এখানে যদি আমরা কাটাকাটি করি, 3 15 45, 5 15 75, 3:5। এখানে একটা ভালো জিনিস, এখানে 3:5 একটাই অপশন হয়েছে। অনেক সময় এরকম দেখতে পাবে যে একটা অপশন এরকম থাকবে 3:5, আর একটা অপশন এরকম থাকবে 5:3। আর তাড়াহুড়ো করতে গিয়ে আমরা সঞ্জয় সুরেশ বের করে দেবো, নাকি সুরেশ সঞ্জয়। এখানে চেয়েছে সুরেশ সঞ্জয় নাকি সঞ্জয় সুরেশ, এইখানে একটু মাথায় রাখবে। তার মানে 3:5, অর্থাৎ আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট। এটা সুরেশ আর এটা সঞ্জয়। আর দেখো, আমরা প্রথমে বের করেছি কাকে না? সঞ্জয় সুরেশকে, আর উত্তরটা চেয়েছে সুরেশ আর সঞ্জয়, মানে ঠিক উল্টিয়ে। এটাই আমি বলতে চাইছি, অনেক সময় 3:5, 5:3 আমরা উত্তর বের করে নেবো, কিন্তু তাড়াহুড়োতে ভুলে যাব যে কে আগে কে পরে, তখন আবার একটা জিনিসকে আমাদেরকে দুবার করতে হবে। তো এই সমস্ত ছোট ছোট মিস্টেকগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে। অঙ্ক সহজ, কিন্তু সামান্য জিনিসের জন্য আমাদের পরীক্ষার হলে সেখানে 4 মিনিটের জায়গায় 8 মিনিট, 4 সেকেন্ডের জায়গায় সেখানে 8 সেকেন্ড লেগে যাবে এই অঙ্কটাকে সলভ করতে গিয়ে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখবো আমরা। বলেছে 33,650 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ বি এর ভাগের অনুপাত 3:2। তার মানে এ এবং বি এর কথা বলেছে, অনুপাতটা কত সেই টাকার? 3:7। এবং বি ও সি এর অনুপাত কত? 6:5। বি আর সি কত বলেছে? 6 এবং 5। এখান থেকে আমরা এ বি সি পেয়ে যাব এই বাংলার দ নিয়মে। 3 6 18, 6 7 42, আর 5 7 35। কোনো কিছু দিয়ে কাটাকাটি করতে পারবো না। না, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, তো এটাকে এরকমই রাখতে হবে। এবার এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করে, তাহলে এই টোটালটা সমানই হচ্ছে ওই টাকাটা, তাই না? তাহলে যদি আমরা টোটালটা করি, কত পেয়ে যাব? দেখো, 5 6 7, 7 আর 8 15,
4 আর 3 7 8 আর 1 9 মানে 95, আর এই 95 সমান সমানই হচ্ছে 33,630 টাকা। এবার চেয়েছে বি কত টাকা পাবে, বি মানে হচ্ছে 42 সমান সমান আমাদের কত সেটাই বের করতে হবে, 42 ইকুয়াল টু কত। আচ্ছা চলো এবার একটু আমাদের কাটাকাটি করা ছাড়া তো আর কোনো উপায় নাই। কাটাকাটিটা করে দেখি। যদি এখানে আমরা 19 দিয়ে কাটি তাহলে যদি এখানে 5 দিয়ে কাটি, একটু ছোট করে কাটি, 5 19 95, আর এটাকে যদি কাটি 5 দিয়ে কত হয়ে যাবে, 6 7 2 6। আচ্ছা 5 দিয়ে কাটলাম, ঠিক আছে না। এবার এটাকে ডাইরেক্ট 19 দিয়ে কেটে দিই, 19 দিয়ে যদি কাটি কত হবে, 3 5 4। তাহলে কাটাকাটি করে কত পেয়ে গেলাম, 354। এবার এই 354-এর সঙ্গে 42 গুণ করে দিলেই আমাদের উত্তর হয়ে যাবে। এখানে আমরা আমাদের আরেকটা স্মার্ট ওয়ার্ক লাগাবো, সেটা কি দেখি, 354 আর এর সঙ্গে এই 42-এর গুণ করে দিলে হয়ে যাবে। কেন গুণ করে দেওয়া হবে, কারণ কাটাকাটি করে যেটা পাই তার সঙ্গে কোনাকুনি গুণ হয়ে যায়, আর কারণ এটা 42 আছে ওর সঙ্গে গুণ। এবার দেখো পুরো গুণ আমরা করব না, যদি দেখি আমরা এখানে ইউনিট মেথডটা লাগাবো বা এককের ঘরের নিয়ম, 4 দুগুণে 8, গুণ করলে কিছু একটা আসবে, বাট ইউনিট ডিজিট বা এককের ঘরে কি আসবে, 100% গ্যারেন্টি 8 আসবে। চাইলে তোমরা গুণ করে নিতে পারো, এমন সময় লাগবে না, কিন্তু তবু যেটুকু সময় পরীক্ষার হলে 2-4 সেকেন্ড বাঁচাতে পারলেও সেটা দেখা যাবে সেই সময় আমি একটা জিকে কে করতে পারতাম। তো এই জন্য ছোট ছোট জিনিস। তো ইউনিট ডিজিট 8 আসলো, আর কার ইউনিট ডিজিট একমাত্র 8 আছে, অপশন এর একমাত্র ইউনিট ডিজিট 8 আছে। তো পুরো ক্যালকুলেশন মানে এই যে গুণটা থেকে আমরা বেঁচে গেলাম। ক্লিয়ার? তো চলো পরবর্তীটা দেখা যাক। এটাকেই বলে আমাদের স্মার্ট ওয়ার্ক, আর কিছুই না। স্মার্ট ওয়ার্ক মানে কি, সমস্ত কিছু চোখ কান খুলে প্রত্যেকটা জিনিসকেই করতে হবে, সেটা অঙ্ক হোক বা যে কোনো জিনিস। চলো ঠিক আছে, চলো এবার পরবর্তী অঙ্কটা দেখব। যে 3টি ধনাত্মক বা পজিটিভ সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 4:5, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল যদি 2400 হয়, তাহলে 3টি সংখ্যা কি কি, এটাই জিজ্ঞেস করেছে। অনেকটা ওই একই রকম, আগের মতনই, একটু আলাদা। তো দেখো প্রথম সংখ্যা হয় মানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তো দেখি এখানে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা 5:6। তার মানে আমরা বলে দিতে পারি তৃতীয় সংখ্যাটা 6, কারণ এখানেও দ্বিতীয় সংখ্যার অনুপাত 5 দিয়েছে, ওখানেও দ্বিতীয় সংখ্যার অনুপাত 5 দিয়েছে, তাই ডাইরেক্ট এটাকে লিখে দিতে পারি। এবার বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, মানে এইটা 4×6=24, 4×6=24 মানে হচ্ছে 2400। হলে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল যদি এটা হয়, তাহলে 3টি সংখ্যা কি কি। এটা তাহলে 1 সমান সমান কত পেয়ে যাব, 100 কাটাকাটি করলে, তার মানে 400, 500 এবং 600 হয়ে যাবে। ঠিক আছে, 400 500 600। তো এখানে তো 400 500 600 কোনোটাও দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য যদি কেটে দিই, 40 50 60 কে দেখতে পাচ্ছি, তাই না, 40 50 60। তাই অপশন বিটাকে আমরা নিতে পারি। আরো কাটাকাটি করা যেত, 4 5 6, কিন্তু এরকম তো কিছু অপশন দেখছি না। তো 40 50 60 অ্যাকচুয়ালি হওয়া উচিত 400 500 600, কিন্তু যেহেতু যেমন আছে সেই অনুপাতেই নিতে হলো। অনেক সময় এটাও করে এক্সামিনাররা, যে সামান্য একটুখানি দেখি যে ছেলেটার মাথা এক্সট্রা কিছু খাটাতে পারছে কিনা, তো এরকম ভাবে এটা। তো 4 আর 6, 4 6 24, 24-এর সঙ্গে 2400 কেটে দিলাম, 100 পেয়ে গেলাম। তাহলে 1 সমান সমান যদি 100 হয়, 4 সমান সমান 400, 500 600। এবার একটা করে শূন্য যদি কেটে দিই, তাহলে আমরা উত্তরটাকে পেয়ে যাব, তা তো আর কিছু করার নেই। ঠিক আছে না, বেশ চলো পরবর্তী অঙ্কটা দেখব। বলেছে একটু ঝাপসা আছে অঙ্কটা। যে 2430 টাকা XYZ এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত হয় 345। এক্স কত টাকা পাবে। আগে অঙ্কটা দেখি কি বলেছে। একটু জায়গাটা আমি ছোট করি, কারণ অঙ্কটা একটু সামান্য বড় হবে বোঝাতে গেলে।
আচ্ছা, এক্স ওয়াই ও জেড এর কথা বলছে, দিয়ে বলেছে যে প্রত্যেকের কাছ থেকে মানে প্রাপ্ত অংশ থেকে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কমালো। মানে বলতে পারি আমরা এক্স এর থেকে 5 টাকা, ওয়াই এর থেকে 10 টাকা এবং জেড এর থেকে 15 টাকা কমানোর পর টাকার অনুপাত হয়েছে এইটা 3। তার মানে 3x এর সঙ্গে 5 কমানো হয়েছিল, তাই 5 যোগ দিলাম। ওয়াইটা কি বলেছে 4, তাই 4x এর সঙ্গে কত কমানো হয়েছিল, 10 কমানো হয়েছিল। আর জেড মানে 5x, তার সঙ্গে কত কমানো হয়েছিল, এই যেখানে 15 কমানো হয়েছিল। ঠিক আছে, কমানোর ফলে এটা হয়েছে, তাই আমরা বাড়িয়ে দিলাম। তাহলে এবার টোটালটা যোগ দেবো, 5 আর 4 9, 9 আর 3 12, মানে 12x প্লাস 15, 20, 30, এইটা সমান সমানই প্রথম যে টোটাল টাকাটা 2430 টাকা। কি চেয়েছে, এক্স কত টাকা পায়, মানে এইটার মান চেয়েছে 3x প্লাস 5। আগে দেখি এক্স এর মানটা কত হবে। দেখো এখানে 12x, 30 ওদিকে যাবে, তাহলে বিয়োগ হয়ে গিয়ে 2400 হয়ে যাবে, 2400 টাকা। এক্স সমান সমান তাহলে 12 দুগুণে 24, মানে 200 টাকা। তাহলে 3x প্লাস 5 এর মান কত হয়ে যাবে, এক্স মানে যদি 200 হয় তাহলে 3x মানে 600, তার সঙ্গে প্লাস 5 করে দেবো, মানে 605 টাকা। কে পাচ্ছে এটা, এক্স পাচ্ছে 605 টাকা। মানে আমাদের অপশন কোনটা হয়ে গেল, অপশন বি হয়ে গেল কারেক্ট। বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পুরোটা কিন্তু করব না। কেন করব না, চলো দেখি। এই সমস্ত কিছু না করে এক লাইনে উত্তর হয়ে যাবে। তাহলে এটা মুছে দিই, দিয়ে নতুন করে এবার দেখাই। কি বলেছে এখানে, যে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা কাটার পরে তাদের অনুপাত হয়েছে এই। এবার এক্স মানে এইটার অনুপাত, তাহলে 3 ইউনিটের সঙ্গে প্রথমে কত কেটে নেওয়া হয়েছিল, 5 কেটে নেওয়ার পরে, 5 টাকা কেটে নেওয়ার পরে এক্স এর ভ্যালুটা 3 ইউনিট হয়েছিল, তাই না? এবার এক্স চেয়েছে, তার মানে যে অপশনগুলো আছে তার সঙ্গে যদি আমি 5 বিয়োগ করি, আর বিয়োগ করার পরে যেটা পাবো সেটাকে অবশ্যই এই 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো আমরা যদি অপশন বি কে দেখি, 605-এর সঙ্গে এই 5 টাকা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো 600, 3 দিয়ে আরামসে বিয়োগ যাবে। তার মানে এটা বলতে পারি এটা হবে, প্রথমটা আছে 1015, সেখান থেকে যদি 5 টাকা আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 1010। আর এটা 3 দিয়ে ভাগ যাবে না, কারণ 3-এর ডিভিসিবল রুল সেটা বলছে যে যাবে না। আচ্ছা, যদি সিটাকে দেখি, 5 টাকা যদি বিয়োগ করি তাহলে ওখানে হয়ে যাবে 805, আর 8 আর 5-এ 13, মানে 3 দিয়ে যাবে না। আর এখানে যদি 5 টাকা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 590, 9 আর 5-এ 14, এটাও যাবে না। তার মানে কিছুই করতে হলো না, এই অঙ্ককে উইদাউট টাচিং আওয়ার পেন বললেই হয়, মানে আমাদের কোনো রকম পেন টাচ না করেই আমরা অ্যান্সার করে দিয়ে বেরিয়ে আসবে যে অপশন বি। যে যে অপশনটা আছে তার সঙ্গে 5 বিয়োগ করে সেটা 3 দিয়ে ভাগ যেতেই হবে, এটাই হচ্ছে এ পদ্ধতি। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আমাদের আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, পি কিউ এর মধ্যে কিছু টাকা এই অনুপাত ও এই অনুপাতে ভাগ করা হলো, যদি পি কিউ এর থেকে এত টাকা কম পায়, 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেলো। খুব ভালো কোশ্চেন, আর এই জাতীয় কোশ্চেন পরীক্ষায় বারে বার দেখা যায়। তো চলো অঙ্কটা সলভ করি। এক সেকেন্ড দাঁড়াও, পেনটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, চলো দেখি এবার। পি কিউ এর মধ্যে কিছু টাকা এই অনুপাতে দিয়েছে, তাহলে আমরা পি এবং কিউ এর মধ্যে পূর্ণটা ভেঙে নিই। কত হবে, 3 দুগুণে 6 আর 1-এ 7, আর এটা 5 দুগুণে 10 আর 1-এ 11।
নিচে নিচে কাটাকাটি করতে পারি, সমানের মতনই নিয়ম, তাহলে 7:11। এবার বলে পি ও কিউ এর অনুপাতে ভাগ করা হলে যদি পি কিউ এর থেকে 180 টাকা কম হয় তাহলে কত অনুপাতে কম দেখি? 7 আর কয়ে 11, 4-এ 11, সমান সমানই বলেছে 180 টাকা কম, তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে? তবে কিউ সমান সমান কত, মানে 11 সমান সমান কত হয়ে যাবে? 11। এখানে 180-কে 4 দিয়ে কাটবো, 4-4 16, 4-5 20, মানে 45। 45 সঙ্গে 11 গুণ 5,9, 4 4 এত টাকা, 495 টাকা, মানে অপশন বি আমাদের কারেক্ট। ডিফারেন্স নিলাম 4 সমান সমান 180, 4 দিয়ে কাটাকাটি করলাম 180-কে 45, তাহলে বি মানে কিউ চেয়েছে, কিউ এর মান, তার মানে কিউ মান হচ্ছে 11, 11 সমান সমান কত? 45-কে 11 দিয়ে গুণ করলাম, 495 হয়ে গেল। 400, তাহলে কিউ কত টাকা পাবে? 495 টাকা। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের কোনো রকম পেন টাচ করারই দরকার নেই, দেখা মাত্র অঙ্ক কমপ্লিট। কি হবে চলো দেখি সেটা, এটাকে মুছে দিই। এবার বলেছে কি 180 টাকার মধ্যে কিউ কত টাকা পেল? কিউ এর রেশিওটা কত দিয়েছে? 5/1/2, এটা কিউ এর রেশিও দিয়েছে। এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে 5 দুগুণে 10 আর 1 11, এইটা পেয়ে যাব। এগুলো জাস্ট মুখে মুখে হবে, আমি বোঝানোর জন্য পেনটা ব্যবহার করছি। আচ্ছা, তবে কিউকে, এবার কিউ এর যেটা অপশন আছে সেটাকে আমি অপশনগুলোকে একটু লিখি, বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, যে অপশন আছে তাকে অবশ্যই 11 দিয়ে ভাগ করতে হবে, কারণ বলতে পারো এটাকে মানে অপশনটা 11 দিয়ে ভাগ করতে হবে, তবে গিয়ে আমরা এটাকে পাবো। 11 দিয়ে ভাগ করতেই হবে। তাহলে দেখো 11 দিয়ে এটা কি ভাগ যাবে? 5 আর 3-এ 8, 8 থেকে 1 বিয়োগ করলে আমরা না 0 বা 11 পাচ্ছি, হচ্ছে না। 5 আর 4-এ 9, 9-এর সঙ্গে এই মাঝের 9 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 পেয়ে যাচ্ছি, মানে হ্যাঁ এটা হতে পারে, হতে পারে মানে হবার সম্ভাবনা। 6 আর 0-এর সঙ্গে যোগ করলে 6, তার সঙ্গে 3 বিয়োগ করলে আমরা না 0 পাচ্ছি না 11 পাচ্ছি, হবে না। আর 8-এর সঙ্গে 0 যোগ করলে 8-ই হয়, তার সঙ্গে 1 বিয়োগ করলে আমরা 7 পাচ্ছি, এটাও হবে না। তাহলে কোনটা হয়ে যাবে? 495, অর্থাৎ বি। দেখো কিচ্ছু করতে হলো অঙ্ক, শুধু দেখলাম আমরা 11 দিয়ে ভাগ যেতে হবে, কারণ কিউ এর যে রেশিওটা আছে তার মাথায় 11 দিয়ে আছে, তো ওই রেশিওটা ক্যালকুলেট করেই তো এটা এসেছে, তা তার জন্য যে মানটা সেটা অবশ্যই এই 11 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? 11 দিয়ে ভাগ করা যাবে, এইরকম ভাবেই কিন্তু আমাদেরকে স্মার্ট ট্রিক্স। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আগে যেরকম করলাম সেরকম ভাবে করে নিতে হবে, কিন্তু এই অঙ্কগুলোকে এইভাবে যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে আমরা আমাদের টাইমটাকে সেভ করতে পারবো না। হ্যাঁ, তো ঠিক আছে, চলো এরপর আমরা রিজনিংটা কি আছে দেখি। ঠিক আছে, চলো এবার আমরা রিজনিংটা শুরু করি। এটা আমাদের গাণিতিক ক্রিয়া বা ম্যাথামেটিক্যাল অপারেশন সম্পর্কিত নেক্সট ভিডিও রিজনিং এর উপরে। তো চলো কি আছে দেখি, এর আগেও আমি কিছু করিয়েছি, খুব ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা পরীক্ষায় আসে। তো দেখা যাক। দেখো বলেছে ভাজিত মানে মাইনাস, বলা আছে যে ভাজিত মানে মাইনাস, ভাগ মানে ভাগ না, একটু ভুল বললাম, ভাগ মানে বলা আছে ভাগই, মাইনাস মানে বলা আছে যোগ, আচ্ছা ইনটু, ইনটু কি বলা আছে বিয়োগ, এবং প্লাস কে বলা আছে গুণ, প্লাস মানে গুণ। তাহলে এই 8 ভাজিত 4 মাইনাস 6 প্লাস 3 ইন্টু 4, এটা ক্যালকুলেট করলে কি হবে? তাহলে প্রথমে আমাদেরকে সাইনগুলোকে একটু চেঞ্জ করতে হবে, আমি কালিটা একটু চেঞ্জ করি বোঝানোর জন্য। যে দেখো এখানে আমরা 8টা লিখলাম, ভাজিত, ভাজিত কি মানে কি বলে দিয়েছে? ভাজিতই, ঠিক আছে। 4 মাইনাস, মাইনাস মানে এখানে কি বলেছে? প্লাস, প্লাস 6, আবার প্লাস মানে কি বলেছে? প্লাস মানে ইনটু বলেছে, তাই 3, আর ইনটু, ইনটু মানে মাইনাস বলেছে 4। বদমাস নিয়ম অনুযায়ী আমরা কি জানি? প্রথমে ভাগের কাজটা হয়, তাহলে 8-কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, তারপরে গুণের কাজটা হয় 6 3-এ 18, মাঝখানে প্লাস আছে -4, 18-র সঙ্গে 2 যদি যোগ করে দিই কত পেয়ে যাব? 20, আর 20-র সঙ্গে যদি আমরা 4 বিয়োগ করে দিই কত পেয়ে যাব? 16, মানে 16, অর্থাৎ আমাদের
সি একদম কারেক্ট অ্যান্সার, একদম সুন্দরভাবে হয়ে গেল, বুঝতে পারছো? সিটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা পরবর্তী রিজনিংটা দেখি, যে এখানে কি আছে। প্লাস মানে বলে দিয়েছে মাই প্লাস মানে বলে দিয়েছে ইনটু, প্লাসকে ইনটু বলেছে। আচ্ছা একটু আমি, প্লাসকে কি বলেছে ইনটু। আচ্ছা, মাইনাস মানে প্লাস, ইনটু মানে ভাজিত, আর ইনটু মানে ভাজিত, আর ভাজিত মানে মাইনাস। এটা কিন্তু এক নয়, হ্যাঁ এটা দাঁড়ি। তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, 9 ভাজিত 5 প্লাস 4 মাইনাস 3 ইন্টু 2। তাহলে প্রথমে আমাদেরকে সাইনগুলোকে আগে চেঞ্জ করতে হবে, তো চলো করা যাক। 9 ভাজিত, ভাজিত মানে হচ্ছে মাইনাস 5 প্লাস, প্লাস মানে হচ্ছে কি ইন্টু 4 মাইনাস, মাইনাস মানে প্লাস বলে দিয়েছে প্লাস 3, তারপরে ইন্টু, ইন্টু মানে হচ্ছে ভাজিত 2, এটাই বলেছে। আচ্ছা 2। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ভাগের কাজটা করব। তো ভাগ যদি এখানে করি, 3কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 1.5 পেয়ে যাব। তারপরে এবার গুণের কাজটা করব, 5 চারা 20, এখানে প্লাস যেমন আছে মাইনাস যেমন আছে। আচ্ছা, এর সঙ্গে এটাকে যদি বিয়োগ করি, এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 20 সঙ্গে যদি 9 বিয়োগ করি কত হয়ে যাবে, 11। সাইন কোনটা থাকবে, মাইনাস সাইন থাকবে। প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 11 আর 1.5কে বিয়োগ করতে হবে, করলে কত হয়ে যাবে। আচ্ছা 5 এ 10, সাথে থাকে 1, 1 আর 1 2, 2 আর 11, 9 11, 9.5। সাইন কোনটা বসবে বড় সংখ্যার আগে, মানে মাইনাস 9.5। ঠিক আছে, তো মাইনাস 11 সঙ্গে প্লাস 1.5কে বিয়োগ করলে কত পেলাম, মাইনাস 9.5, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। এই কোশ্চেনটা কিন্তু বেশ ভালো, পরীক্ষায় ভুল হবার সম্ভাবনা আছে, তাই একটু মাথায় রাখতে হবে। তো অপশন বি এটা আমাদের কারেক্ট। চলো পরবর্তীটা দেখা যাক। ইনটু মানে হচ্ছে মাইনাস, ভাজিত মানে হচ্ছে প্লাস, প্লাস মানে হচ্ছে ভাজিত, আর মাইনাস মানে হচ্ছে ইনটু, এটা বলে দিয়েছে। তো কি ক্যালকুলেটর করতে হবে, 13 মাইনাস 12 ভাজিত 400 প্লাস 20 ইন্টু 100। এবার আমরা ক্যালকুলেট করব। তো 13 মাইনাস আছে, মাইনাস মানে কি বলেছে ইন্টু 12, ভাজিত, ভাজিত মানে কি বলেছে প্লাস 400, প্লাস, প্লাস মানে বলেছে ভাজিত মানে 20, আর ইন্টু, ইন্টু মানে বলে দিয়েছে মাইনাস, মাইনাস 100। তাহলে ভাগের কাজটা করব, 400কে 20 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, 20। ঠিক আছে, তারপরে গুণের কাজটা, গুণের কাজটা যদি করি, 3 দুগুণে 6, 3 একে 3, 2 একে 2, 3 আর 2 5, 1 একে 1, 156। আচ্ছা এবার প্লাস আছে আর মাইনাস 100 যেমন আছে, এইটাকে যদি যোগ করি, 156কে 20 দিয়ে যদি যোগ করি কত পাবো আমরা, 6, 5 আর 2 7, মানে 176। তার সঙ্গে যদি আমরা 100 বিয়োগ করে দিই কত পেয়ে যাব, 76 পেয়ে যাব। মানে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট, তিনেরটা। ঠিক আছে, তো কিন্তু দেখো এত কিছু করার আমাদের অ্যাকচুয়ালি কি দরকার পড়ে, এই সেকেন্ড লাইন থেকেই কিন্তু উত্তরটা হয়ে যাবে, এই লাইন থেকে। কেন, কারণ 6-এর সঙ্গে 0 যদি আমরা যোগ করি তাহলে 6ই পাবো ইউনিট ডিজিট। তার সঙ্গে যদি 0-র সঙ্গে 6-এর সঙ্গে 0 যোগ করলে 6ই পাবো ইউনিট ডিজিট। তার সঙ্গে যদি মাইনাস 0কে বিয়োগ করি, মানে আমি বলতে চাইছি 6 মাইনাস 0 যদি করি তাহলে ইউনিট ডিজিটে কি আসবে, 6ই আসবে। তাই না, এই এত ক্যালকুলেট না করে এই সেকেন্ড লাইন থেকেই কিন্তু বুঝে যাব যে কোনটা আসবে না,
অনেক কটা অপশনের লাস্টেই 6 আছে, না তাহলে তো করতেই হবে, কিছু করার নাই। এটা হতো যদি একটা অপশনের লাস্টে 6 থাকতো, তো এটা কিছু করার নাই, এটা করতে হবে পুরোটা। ঠিক আছে, করে নেওয়া যাবে, কতক্ষণ আর সময়ের ব্যাপার। বেশ, চলো। তো এটা অপশন অপশন আমাদের বি হয়ে গেল, মানে 76 উত্তর। পরবর্তীটা দেখবো 4 নাম্বার, যে মাইনাস মানে ইনটু। মাইনাসকে কি বলা আছে? ইনটু। ইনটু মানে যোগ। যোগ মানে ভাগ। আর ভাগ মানে মাইনাস। তাহলে এবার আমরা লিখি, এটা দেওয়া আছে, এটাকে আমাদেরকে উত্তরে আনতে হবে। তো তার জন্য আমাদেরকে এদের অনুযায়ী সাইনগুলোকে চেঞ্জ করতে হবে। চলো করি, এই আগের মতনই। 14 মাইনাস, মাইনাসকে কি বলা আছে? ইনটু 10 ভাজিত। ভাজিতকে কি বলা আছে? -4 ইনটু। ইনটুকে কি বলা আছে? +16। আর প্লাসকে কি বলা আছে? ভাজিত, মানে 8। প্রথমে ভাগের কাজ, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 দুগুণে 16। তারপরে গুণের কাজ, 14কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 140। 140-এর সঙ্গে যদি আমরা 4 বিয়োগ করে দিই, কত হয়ে যাবে? 136, 136। তার সঙ্গে মাঝখানে প্লাস আছে, তাহলে 136 সঙ্গে যদি 2 যোগ করে দিই, 138। 138 মানে আমাদের অপশন বি অ্যান্সার, 4 নম্বরেরটা। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আচ্ছা, ইনটুকে বলা আছে যোগ, লেস দেন সাইনকে বলা আছে বিয়োগ, যোগকে বলা আছে লেস দেন সাইনকে এটা বিয়োগ বলা আছে। এক সেকেন্ড। আচ্ছা, লেস দেন সাইনকে বিয়োগ, এই যে এখানে লেখা আছে বিয়োগ। আচ্ছা, প্লাসকে কি বলা আছে? একটু ভুল হয়ে গেলে কিন্তু মুশকিল, ভাজিত। গ্রেটার দেন সাইনকে কি বলা আছে? ইনটু, গুণ। মাইনাসকে কি বলা আছে? সমান সমান। আর ভাজিতকে কি বলা আছে? গ্রেটার দেন। আর সমানকে কি বলা আছে? মানে ইকুয়াল সাইনটাকে লেস দেন। এত কিছু বলা আছে। এইবার বলেছে নিচের কোনটি সঠিক? তুলনামূলক আগের যেগুলো করলাম তার তুলনায় এটা একটু টাইম কনজিউমিং, একটু টাইম হয়তো পরীক্ষার হলে নেবে। তো এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। তো ধরো আমরা সি কে যদি নিয়ে চলি, মানে যদি আমরা অপশন সি কে অপশন টেস্ট করার চেষ্টা করি, তাহলে দেখো আছে কত এখানে? 5 গ্রেটার দেন 2 প্লাস 2 ইকুয়াল 10 লেস দেন 4 ইন্টু 8, এটা আছে। তো চলো এটাকে আমরা সাইন এদের অনুযায়ী চেঞ্জ করব। 5 গ্রেটার দেন, গ্রেটার দেন মানে বলা আছে ইন্টু 2 প্লাস, প্লাস মানে বলা আছে ভাজিত 2 ইকুয়াল, ইকুয়াল মানে কি বলা আছে? এইখানে এটা ভাববে না যে ইকুয়াল মানে এটাকে করব আর ইকুয়ালটাকে ছেড়ে দেবো, তা নয়, কিন্তু এখানে ইকুয়ালেরও কিন্তু একটা সাইন দেওয়া আছে। ইকুয়ালের পরিবর্তে ইকুয়ালটাকে কি লেস দেন সাইন নিতে বলেছে 10। তারপরে আবার লেস দেন, লেস দেন মানে কি -4। আর ইনটু, ইনটু মানে হচ্ছে যোগ 8। এবার দেখো 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 পাবো। আর 1 এর সঙ্গে যদি আমরা 5 এর গুণ করি, তার মানে 5ই পেয়ে যাচ্ছি, তাই না? এটা 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, আর তার সঙ্গে 5 এর গুণ করলে, মানে 5 এর সঙ্গে 1 এর গুণ করলে 5ই, লেস দেন সাইন যেমন আছে এখানে। আচ্ছা, 10 এর সঙ্গে যদি 4 এর বিয়োগ করি কত পাবো? 10 এর সঙ্গে যদি আমরা 4 এর বিয়োগ করি, তার মানে 6 পাবো। প্লাস পাবো না মাইনাস? অবভিয়াসলি প্লাস, কারণ 10 এর আগে কিছু নাই মানে প্লাস। তো বড় সংখ্যার আগে যেটা, তাহলে এখানে +6 পেলাম। আর প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে যদি আমরা 6 থেকে 8 যোগ করি, তাহলে 8 আর 6 14, মানে 5 এর থেকে 14 বড়, মানে 5 গ্রেটার দেন 14, তাই পেয়ে যাচ্ছি, একদম ঠিক। ঠিক আছে, একদম ঠিক আছে। তো আমাদের এটা যদি, মানে 5 এর থেকে 14 বড়, আর এটা হচ্ছে
মানে হা মুখটা যেটা থাকে এটা লেস দেন সাইন, মানে যেদিকটা হা মুখটা থাকে সেদিকটাকে বড় বোঝায়, মানে 5-এর থেকে 14 বড়, এই সাইন অনুযায়ী দেখাচ্ছে। তো আমাদের একদম যে ক্যালকুলেশনটা করেছি ঠিক, অর্থাৎ অপশন সি একদম কারেক্ট। যদি এরকম হতো, মানে যদি ধরো এরকম হতো যে 5 গ্রেটার দেন 14 যদি হতো তাহলে কিন্তু হতো না, আমরা যে সি অপশনটা ধরেছি হতো না, তাহলে আমাদেরকে অন্য একটা অপশন ধরে করতে হতো। কেন? কারণ আমি কি বললাম যে হা মুখটা যেদিকে থাকে সেটাকে বড় বোঝায়, তাহলে 14 থেকে 5 তো বড় নয়, তাই যদি এরকম ক্যালকুলেশনটা পেতাম তাহলে কিন্তু রং হয়ে যেত। তখন আমাদের সি এর পরিবর্তে অন্য কোনো একটা অপশনকে নিয়ে চেক করতে হতো, ঠিক একই কায়দায়। ঠিক আছে? তো ওই জন্য বললাম যে আগেরগুলোর তুলনায় এটা একটু টাইম কনজিউমিং, পরীক্ষার হলে একটু টাইম খাবে। আর তার সঙ্গে এত কিছু আছে, আর সব থেকে ভাইটাল হচ্ছে এই ইকুয়াল সাইনটা, কারণ ইকুয়াল মানেও কিন্তু একটা সাইন আছে, এমন নয় যে ইকুয়াল মানে আমরা ওটাকে ইকুয়ালি লিখে দেবো, তাই তো? এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু প্র্যাকটিস করে 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 এমনই রাখতে হবে মাথায় যে পরীক্ষার হলে যেন স্যাটাস্যাট মাথায় আসে, তা নাহলে মুশকিল। বেশ, এখানে আছে প্লাস। প্লাস মানে কি বলা আছে? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাজিত। আচ্ছা, ভাজিত, ভাজিত মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে ইনটু। ইনটুকে কি বলা আছে? সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। আর বিয়োগকে কি বলা আছে? অ্যাডিশন অর্থাৎ যোগ। হলে এই ক্যালকুলেশনটাকে আমাকে বের করতে হবে। তো চলো আগে ক্যালকুলেশনটা লিখি। 7/5, এবার ডাইরেক্ট সাইনটা চেঞ্জ করে দিই। ইনটু আছে, ইনটু মানে মাইনাস 25 ব্র্যাকেট ক্লোজ। ভাজিত, ভাজিত মানে বলে দিয়েছে ইনটু 2। প্লাস, প্লাস মানে বলে দিয়েছে ভাগ 50। মাইনাস, মাইনাস মানে বলে দিয়েছে প্লাস, তাহলে প্লাস 10। এবার আমরা জানি বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ আগে হয়, তো ব্র্যাকেটের কাজটা আগে করব। যদি 75 থেকে 25 বিয়োগ দিই কত পেয়ে যাব? 50 ইন্টু 2 ভাজিত 50 প্লাস 10, তাই না? তো দেখো এইটাকে যদি করি, এবার এটাকে কি করে করব যদি বুঝতে হয়, একটু উপরে লিখি, জায়গা পাচ্ছি না আমি। 50 ইন্টু 2 ভাজিত আছে মানে নিচে 50 চলে আসবে। আমি শুধু এই ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেশনকে বোঝাচ্ছি। তো এই 50, এই 50 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2। তার মানে এই পুরো ক্যালকুলেশনটুকু করে 2 পেলাম, প্লাস 10 যোগ দিয়ে দিলে কাকে পাচ্ছি? 12, মানে অপশন বি। দেখো কত মানে রকমের ভাবে এখানে অপশনটা দেওয়া আছে, ঠিক আছে? তো তো এটা আরআরবি, তো এটা মানে রেলের একটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে। তো বুঝতেই পারছো সামনে রেলের আছে পরীক্ষা, তো যারা দিয়েছো খুব ভালো করে এই জাতীয় কোশ্চেন গুলোকে করতে পারে। এই জাতীয় কোশ্চেন রেলের তো খুবই দেখা যায়, আর শুধু রেল নয়, এসএসসি জিডি বা এমটিএস যাদের রয়েছে সমস্ত পরীক্ষায়, লেডি কনস্টেবল সবই এইসবগুলো আসে। তো ভালো করে করতে হবে 6 নম্বরটা। তো আমাদের একটাই ছিল রিজনিং থেকে ম্যাথামেটিক্যাল অপারেশনের যে কটা কোশ্চেন আজকে করলাম, এরপর আবারও আমি রিজনিং এ নিয়ে আসবো। তো চলো এরপর আমাদের যে জিকে ক্লাসটা আছে সেটা সম্বন্ধে একটু দেখি। ঠিক আছে, চলো এবার আমরা জিকে পোর্শনটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা কোশ্চেন অ্যান্সারটাকে শুনবো, আর খুব ভাইটাল কিছু কোশ্চেন নিয়ে আমি কথা বলবো, আর এগুলোকে জানাও আমাদের দরকার বলা যায় পশ্চিমবঙ্গের কথা। তো চলো ভিডিওটা দেখি। যে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তাহলে কি উত্তর হবে? লর্ড ক্লাইভ। আর যদি বলি বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল, বা সহজ ভাষায় বলতে গেলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? তাহলে ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার প্রথম গভর্নর লর্ড ক্লাইভ আর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। যদি বলা হয় তাহলে সহজ ভাষায় যদি বলি যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র মহিলা রাজ্যপাল কে? পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি? পদ্মজা নাইডু। আর তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডুর মেয়ে, আর সরোজিনী নাইডু উত্তরপ্রদেশে তিনি নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তারের নাম কি? কাদম্বিনী বসু বা কাদম্বিনী গাঙ্গুলি। তিনি বিবাহিত হওয়ার পর গাঙ্গুলি টাইটেলটা পান। তো পশ্চিমবঙ্গের প্রথম ডাক্তার কাদম্বিনী বসু বা গাঙ্গুলি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র ঘোষ। তবে তিনি 42 দিনের চুক্তির সাপেক্ষে নিযুক্ত হয়েছিলেন। আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা প্রথম স্থায়ী মুখ্যমন্ত্রীকে? ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়।
পশ্চিমবঙ্গে বিধানসভা গঠন হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী পদটা পান। আর তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন প্রাপক। এটাও মাথায় রাখবে যে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক। আর তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। আর তার জন্ম ও মৃত্যু বার্ষিকী একই উপলক্ষে 1 সেপ্টেম্বর আমরা জাতীয় ডাক্তার দিবস পালন করি। তার জন্ম এবং মৃত্যুবার্ষিকী একই দিনে। কবে সেটা? না 1 সেপ্টেম্বর। আর সেটা আমাদের দেশ কি পালন করে? জাতীয় ডাক্তার দিবস। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা শুনি যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 3জন উপমুখ্যমন্ত্রী হয়েছেন। কে কে? প্রথম হয়েছিলেন অজয় কুমার মুখার্জি। আচ্ছা, তারপরে হয়েছিলেন জ্যোতি বসু এবং সর্বশেষ হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীর আন্ডারে। তাহলে 3জন কে কে? এমন হতে পারে পরীক্ষায় দিয়ে দেবে কে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী কখনো পদে ছিলেন না, তখন আমাদের এই 3টে নাম জানতেই হবে: অজয় কুমার মুখার্জি, জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুদিন আগেই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মারা গেলেন। তো যাই হোক, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে কে কে মুখ্যমন্ত্রী হয়েছেন শুনবো: বিধানচন্দ্র রায়, অজয় কুমার মুখোপাধ্যায়, আচ্ছা সিদ্ধান্ত শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এরা সব হয়েছেন। আচ্ছা, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার, স্বাধীনতার পর মানে 1947-এর পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম স্পিকার কে? না ঈশ্বর দাস জানান। আচ্ছা, লোকসভার প্রথম বাঙালি স্পিকার যদি বলি, সোমনাথ চট্টোপাধ্যায়। আর প্রথম বাঙালি তথা ভারতের 13তম রাষ্ট্রপতি, প্রথম বাঙালি এবং ভারতের 13তম রাষ্ট্রপতিকে? প্রণব মুখার্জি। এটা পরীক্ষায় আসতে পারে যে প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি? 13তম রাষ্ট্রপতি। আর যিনি দুবার এর আগে অর্থমন্ত্রীও পদে ছিলেন। আচ্ছা, প্রথম এভারেস্টের উচ্চতা কে আবিষ্কার করেছেন? এটা পশ্চিমবঙ্গ বলছে না, এটা প্রথম এভারেস্টের উচ্চতা কে আবিষ্কার করেছিলেন? না পশ্চিমবঙ্গে রাধানাথ সিকদার কিন্তু প্রথম এভারেস্টের উচ্চতা আবিষ্কার করেছিলেন। আর সেটা কত? এভারেস্টের উচ্চতা 8849 মিটার। বাংলার প্রথম সার্বভৌম রাজাকে? রাজা শশাঙ্ক। আর তার রাজধানী আমাদের কর্ণসুবর্ণে। আর যদি বলি যে বাংলার শেষ স্বাধীন নবাবকে? সিরাজউদ্দৌলা। ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে নোবেল পুরস্কার কে কে পেয়েছেন একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি সাহিত্যে 1913 সালে পেয়েছিলেন। মাদার টেরেসা ও কৈলাস সত্যার্থী, মাদার টেরেসা ও কৈলাস সত্যার্থী উভয়ই শান্তিতে পেয়েছেন। অমর্ত্য সেন আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই দুজনেই কিসে পেয়েছে? অর্থনীতিতে পেয়েছে। ঠিক আছে, তাহলে 1জন, 2জন, 3জন, 4জন, 5জন, 5জন পেয়েছেন। কে কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে ভারতরত্ন প্রাপক যদি বলে কে কে? না ডক্টর বিধানচন্দ্র রায়, মৌলানা আবুল কালাম আজাদ। আর মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তাছাড়া সত্যজিৎ রায়, অরুণা আসফ আলী, অমর্ত্য সেন, প্রণব মুখার্জি, এনারা পেয়েছেন। আচ্ছা, প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে? মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন, মিহির সেন। আর প্রথম মহিলা বললে আরতি সাহা, দুটোই পশ্চিমবঙ্গের কথা বলছি। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন মহির সেন, আর মহিলা বললে আরতি সাহা। প্রথম বাঙালি এভারেস্ট আরোহী যদি বলি তাহলে কে হয়ে যাবে? সত্যব্রত দাস। আর মহিলা বলে শিপ্রা মজুমদার। প্রথম বাঙালি এভারেস্ট আরোহী সত্যব্রত দাস, আর প্রথম বাঙালি মহিলা এভারেস্ট আরোহী শিপ্রা মজুমদার। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে? ঝুলন গোস্বামী। আচ্ছা, প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযানকারী সুদীপ্তা সেনগুপ্ত হয়ে যাবে বাঙালিদের ক্ষেত্রে। আর পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? আর যদি বলি পশ্চিমবঙ্গ থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন তাহলে কি হয়ে যাবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর ভারতের মধ্যে তিনি দ্বিতীয়। কিসের জন্য পেয়েছেন? না গণদেবতা রচনার জন্য। আর ভারত থেকে যদি বলি প্রথম জ্ঞানপীঠ কে পেয়েছেন? না মালায়ালাম লেখক জি শঙ্কর কুরু। ঠিক আছে, আচ্ছা, ভারত তথা পশ্চিমবঙ্গে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, মানে পশ্চিমবঙ্গই বলুক বা ভারতেরই বলুক, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশাপূর্ণা দেবী। আর তিনি কিসের জন্য পেয়েছেন? প্রথম প্রতিশ্রুতি, বারেবার পরীক্ষায় আসতে দেখা যায়। প্রথম বাঙালি হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর ভারতের ক্ষেত্রে তিনি দ্বিতীয়। কিসের জন্য? না আরোগ্য নিকেতন উপন্যাসের রচনার জন্য। আর
প্রথম সাহিত্য একাডেমি যদি বলে ভারতের মধ্যে কে, তাহলে কি হয়ে যাবে যে জীবনানন্দ দাশ, তিনি বাংলাদেশের বরিশালের জীবনানন্দ দাশ, আর শ্রেষ্ঠ কবিতা রচনার জন্য তিনি পেয়েছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের কিছু প্রথম সাহিত্য কর্ম সম্বন্ধে একটু জেনে নিই, যে আলালের ঘরে দুলাল কে রচনা করেছেন, প্যারীচাঁদ মিত্র। কপাল কুণ্ডলা কে রচনা করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কুলীন কুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্ন। পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম কে তৈরি করেছিলেন, চার্লস উইকলিনসন। চার্লস উইকলিনসন প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন, সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন। তো একুটাই আমি কিছু বেসিক পশ্চিমবঙ্গ সম্বন্ধে প্রথম ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করে দিলাম। এরপরে আবারও পরবর্তী ভিডিওতে কিছু না কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।